যুদ্ধবিরতির পর স্বাভাবিক হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো। খুলেছে স্কুল ও দোকানপাট। এদিকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আজ সরাসরি আলোচনায় বসছে দিল্লি, ইসলামাবাদ। অন্যদিকে দুই দেশের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষয়ক্ষতি 22 গুণ বেশি। গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছে, 24 ঘন্টায় নিহত আরও 26 ফিলিস্তিনি। পরমাণু ইস্যুতে ওমানের চতুর্থ দফায় আলোচনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র। পুতিনের সাথে আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি। দর্শক, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি কানিস লাবনী। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছে ভারতের সেনাপ্রধান। এই সংঘাতে ক্ষয়ক্ষতির বিষয়টি অনেকটাই এড়িয়ে গেছে ভারতীয় বিমান বাহিনী। এদিকে পাকিস্তান জানিয়েছে তারা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। যুদ্ধবিরতি লঙ্ঘনের কথাও জোরালোভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ। এদিকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সরাসরি আজ আলোচনায় বসছে ভারত পাকিস্তান। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। টানা কয়েকদিনের সংঘাতের পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার মানুষের জনজীবনে। খুলছে দোকানপাট, স্কুলে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে এই প্রথম একটি শান্ত রাত কাটল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসিতে। রবিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে সেখানে গোলাগুলির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের লাহোর ও ইসলামাবাদে এদিন পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থনে র্যালি করেন দেশটির সাধারণ জনগণ। যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত ভারতের 26টি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে আমি 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। তবে পাকিস্তান যুদ্ধবিরতি চায়নি, বরং ভারতই চেয়েছে বলেও দাবি করেন তিনি। এ সংঘাতে আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি। পাকিস্তান জানে যে ভারত পাকিস্তান বিরোধ 160 কোটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করবে। তাই ভারতের সঙ্গে আমরা কোনো যুদ্ধ চাই না। যারা যুদ্ধ চায় তারা আসলে দুপক্ষেরই ক্ষতি করতে চায়। এ বিষয়ে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এদিন পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিনা সে প্রশ্নের জবাবে ভারতের বিমান বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি। ক্ষয়ক্ষতি লড়াইয়ের একটি অংশ। আমরা এখনো যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। এ পর্যায়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যগুলি অর্জন করেছি এবং আমাদের সমস্ত পাইলটরা দেশে ফিরে এসেছেন। এদিকে ভারতের রাজস্থান রাজ্যের বাড়মেরে অপরিচিত ড্রোন দেখা যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ভারতের সেনাবাহিনী এক সতর্ক বার্তায় বলেছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন সেনাপ্রধান। আর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। সৃষ্টি ঘটক, ৭১। মাত্র ৮৭ ঘন্টা স্থায়ী যুদ্ধের পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমেছে ভারত পাকিস্তান সংঘাত। তবে এই লড়াইয়ে ক্ষয়ক্ষতি হয়েছে দুপক্ষেরই। ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধাভিযান পরিচালনা করেছে, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। প্রতিটি অভিযানের গড় ব্যয় প্রায় $৮০,০০০। ড্রোন অভিযানে দৈনিক গুনতে হয়েছে $10 কোটি। ব্রহ্মাস ও প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারেও তাদের প্রচুর অর্থ গুনতে হয়েছে।
এছাড়া উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে সেনাবাহিনী, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর তৎপরতার জন্য প্রতিদিন ব্যয় হয়েছে $11 কোটি। এদিকে পাকিস্তানের বিমান বাহিনীর হামলা ও আকাশ প্রতিরক্ষার টহলে দৈনিক ব্যয়ে প্রায় $2.5 কোটি খরচ হয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় $45 কোটি। সীমান্ত সতর্কতা, রাডার, সাম, গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য দৈনিক খরচ হয়েছে আরও $1.5 কোটি। সামরিক ব্যয় ছাড়াও পরোক্ষভাবে অর্থনৈতিক ক্ষতি হয়েছে দুই দেশেই। ক্ষতিগ্রস্ত দুই দেশের জিডিপি, মান কমেছে মুদ্রার, অস্থিরতা বেড়েছে আর্থিক বাজারে। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। 87 ঘন্টা 25 মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি 50 ও বিএসই সেন্সেক্স সূচকগুলি মিলিয়ে $82 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হয়। $50 মিলিয়ন ক্ষতি হয় টিভি স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। অন্যদিকে একই সময় পাকিস্তানের কেএসি 100 সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হয়। $10 মিলিয়ন ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে লোকসান হয় $20 মিলিয়ন। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। এই 87 ঘন্টার যুদ্ধ শুধু আকাশেই লড়া হয়নি, তা আঘাত এনেছে স্টক মার্কেট, অর্থনীতি ও আস্থাতে। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতির হিসাব সামনে এনেছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। শারমিন শ্রাবণী, 71। মধ্যপ্রাচ্য কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় সাড়া দিয়েছে ভারত পাকিস্তান। যুদ্ধ বন্ধে কৃতিত্বে প্রশংসায় ভাসলেও বিশ্লেষকরা বলছেন দিল্লি, ইসলামাবাদের পরিস্থিতির সুযোগ নিয়েছেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে কোনো যুদ্ধের বিপক্ষে তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে সবার আগে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আশ্বাস দিয়েছিলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানেরও। যদিও এসব যুদ্ধ বন্ধে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাঝেই উত্তেজনা ছড়ায় ভারত পাকিস্তান। হামলা পাল্টা হামলায় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই দুই দেশের সাথে যোগাযোগ চালিয়ে যায় ওয়াশিংটন। শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে রাজি হয় দুই দেশ। আর পুরো বিষয়টিকে ট্রাম্পের একক বিজয় হিসেবেই দেখছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নতুন উপায় খুঁজে বের করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তান দুই দেশের সাথেই একাধিকবার যোগাযোগ করেছে। তারা খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে। তবে বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে নিতে তৈরি নয়। মাত্র কদিনেই দিল্লি হারিয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। এদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত তাদের গুরুত্বপূর্ণ 3 বিমান ঘাঁটি সহ ব্যবস্থাপনা। ফলে দুদেশই আঁচ করতে পেরেছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা। দিল্লি ও ইসলামাবাদের বর্তমান এই পরিস্থিতিরই সুযোগ নিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে অস্থিতিশীলতা কমাতেই ট্রাম্পের এমন উদ্যোগ নাকি এর পেছনেও রয়েছে মার্কিন স্বার্থ, সেই প্রশ্ন রয়ে গেছে। জ্যোতি সরওয়ার, 71। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 8 শিশু সহ 26 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় 15 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব খান ইউনিসের আবাসান আল কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী এদিন ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে গাজা শহরে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন। এছাড়া খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়ে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 52,829 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 1,19,554 জন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, যুদ্ধবিরতি চুক্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং গাজায় ফিলিস্তিনিদের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সেনা এডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে। গেল ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেয়া হবে সেটা বলা হয়নি, তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফর করবেন। ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এলাকাটিতে কিছুদিন আগেও বোমা হামলা চালিয়েছে তারা। রবিবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুথির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হুথি বলছে, ইসরায়েল ওই এলাকা ছেড়ে যাওয়ার সতর্ক বার্তা দেওয়ার পরপরই হামলা চালিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই মাসের শুরুতে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুথির হামলার পর ইসরায়েল হোদেইদা বন্দরে বোমা হামলা চালায়। এছাড়া রাজধানী সানার কিছু অংশ এবং সেখানকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে সেনাবাহিনী প্রায় ২ মাস ধরে ইয়েমেন জুড়ে প্রতিদিন বিমান হামলা চালিয়ে আসছে, অবকাঠামো ধ্বংস করছে এবং শিশু ও বেসামরিক নাগরিক সহ অনেক মানুষকে হত্যা করেছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে ৪র্থ দফায় আলোচনা জটিল হলেও ফলপ্রসূ ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ ঘণ্টার এই বৈঠকে দুই দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং নিজেদের মতপার্থক্য তুলে ধরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আলোচনা অনেকটাই আগালেও বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। এদিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কৌশলগত বিভিন্ন দিক আলোচনায় এসেছে। এর আগে আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ গত ১২-১৬ এপ্রিল মাস্কাটে ও ১৯ এপ্রিল রোমে ৩ দফা বৈঠক করেন। এর আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেছেন, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান না, তবে ইরান জানিয়েছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার অধিকার রয়েছে এবং এ বিষয়ে তারা কোনো আপোষ করবে না। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর আগামী বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় একথা জানিয়েছেন জেলেনস্কি। বার্তায় জেলেনস্কি বলেন, তিনি স্থায়ী যুদ্ধবিরতি আশা করছেন। এই আলোচনা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। এছাড়া এই হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি আরও বলেন, তিনি বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবেন। এর আগে পুতিনের সাথে আলোচনা শুরুর আগেই সোমবার থেকেই রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন জেলেনস্কি। তবে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিন ইউক্রেনের সাথে কোনো যুদ্ধবিরতির চুক্তি চান না, বরং তিনি তুরস্কে সরাসরি আলোচনায় বসতে চান। ইউক্রেনের উচিত এখনই তা মেনে নেয়া। গতি ফিরছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায়। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 2 দিনের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশই জানিয়েছে গঠনমূলক অগ্রগতি হয়েছে। আলোচনায় এসেছে দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিকল্পনা, পারস্পরিক অর্থনৈতিক পরামর্শ ও বাণিজ্য ঘাটতি নিরসনের প্রস্তাব। শনিবার ও রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক প্রতিনিধি দল। চীনের নেতৃত্বে ছিলেন ভাইস প্রিমিয়ার হে লিফেং। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। 2 দিনব্যাপী আলোচনায় উঠে এসেছে দীর্ঘস্থায়ী বাণিজ্য উত্তেজনার মূলে থাকা ইস্যুগুলো। যুক্তরাষ্ট্র বলছে, চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে যে পদক্ষেপ দরকার তা এবার বাস্তব ভিত্তি পেয়েছে। এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার ধরন ছিল খোলামেলা ও গঠনমূলক।
দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।